আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার নতুন করে আমার নতুন কোনো পডকাস্ট নিয়ে আবার আপনাদের মাঝে আ আ আসছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি আমার আসলে ব্যস্ততার জন্য হোক, আমি অনেকটা বড় সময় পডকাস্টে আসতে পারিনি। আ এর জন্য আপনাদের কাছে অ অনেক দুঃখিত যে আমি আমার পডকাস্ট গুলো একদম কন্টিনিউ করতে পারিনি। তো আপনারা কাইন্ডলি প্লিজ আমি আমার পডকাস্ট শুরু করার আগে আমি এটা বলি সবাইকে। আবারও বলছি আপনারা প্লিজ আমার পডকাস্ট চ্যানেলকে লাইক করুন। দ্য ডেইলি বাজ উইথ আলী নূর। এই চ্যানেলটাকে সবাই লাইক করুন। তো আজ আমি আমার পডকাস্টে যে অতিথিকে নিয়ে আসছি সে আমার খুবই কাছের একজন মানুষ। সে আমার খুব প্রিয় শিক্ষক। সে হচ্ছেন আমি যেখান থেকে আমার ক্লাস ৯ থেকে যেখানে আমি পড়েছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সেখানে ইংরেজি শিক্ষক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার রাহমাতুল্লাহ। জাকির স্যার, আমি মোহাম্মদ জাকির হোসেন স্যার। তার সাথে আজকে আমি আমার পডকাস্ট করছি। স্যার আমি আপনার সামনে আসলে আজকে প্রচন্ড নার্ভাস। আমি খুবই ভয় পাচ্ছি যে আমি টেক আপনার ইজি, টেক ইজি। হুম। আহ কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনার সামনে স্যার আজকে আমার ভালোও লাগছে, আমি নার্ভাস ফিলও করছি যে আপনার সাথে আমি পডকাস্ট করতেছি। আ স্যার আমি আসলে আজকে পডকাস্ট একদম শুরু করে দিই। ১ম জি, থেকে আমি বলতে চাই যে আ একজন শিক্ষক হিসাবে প্রত্যেকটা ছাত্রের কাছে, ছাত্রীর কাছে, দেন ছাত্রছাত্রীর গার্ডিয়ান কাছে, দেন একজন সহকর্মী হিসাবে আপনার যে প্রত্যেকটা কলিগ আছে তাদের কাছে, সবার কাছে প্রিয় একজন মানুষ আপনি। তো আলহামদুলিল্লাহ। এই প্রিয় মানুষ হওয়ার যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বটা কিভাবে তৈরি করেছেন স্যার? আমি সবাইকে ভালোবাসি। এক কথায় যদি বলি। বিশেষ করে আমার ছাত্ররা, আমার মূল ফোকাস যেখানে, যে ছাত্রদেরকে আমি অনেক শাসন করি, তোমাদেরকেও অনেক শাসন করেছি। শাসনের মাঝেও হ্যাঁ, তো ভালোবাসা ছিল অনেক। হ্যাঁ, এইটাই। যে শাসন এত বেশি শাসন করতাম কিন্তু তার পেছনে একটা জিনিস আমার মধ্যে কাজ করত। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ছাত্রদেরকে আমি অনেক ভালোবাসি। এবং এই বিষয়টা মনে হয় ছাত্ররা বুঝতে পারে যে স্যার আমাদের শাসন করছে ভালোবাসা থেকে। এবং কলিগদের সাথে ভালোবাসা যেটা সেটা হলো সদাচরণ। তো আমি আমার আ নিজ থেকে চেষ্টা করি। আমার মধ্যে জানি না কতটুকু পারি। এটা তো আমার কলিগরা বলবে আসলে কতটুকু প্রিয় আমি। তোমরা হয়তো মনে করেছ। আলহামদুলিল্লাহ সবাইকে আমি ভালোবাসি। এজন্য হয়তো আমি ভালোবাসা পাই। তো এইরকম ব্যক্তিত্ব কি আগে থেকে ছিল আপনার? মানে নাকি এই ব্যক্তিত্বগুলা আল্লাহ, আমরা তো মুসলমান। আল্লাহ রসুল তো বলছে ভালো আচরণ করার জন্য। আল্লাহ রসুল সবার সাথে অ্যা মিষ্টি আচরণ করতেন। এতটুকু তো আর আমরা পারি না। তবে উনাকে ফলো করি। ফলো করি ছোটবেলা থেকে আমার বড় ভাইয়েরা, বাবা, মা এটাই শিক্ষা দিয়েছে। ভালো আচরণ করার জন্য। স্যার শিক্ষকতা পেশা। এই হুম, পেশার ঢোকার পিছনের গল্পগুলা কি? যেটা আসলে হুম, টেকনিক্যাল স্কুলের সবগুলা হুম, ছাত্রছাত্রী জানতে চায়। হয়তোবা অনেকজন আ হুম, হয়তোবা ক্লাসের মধ্যে অনেকভাবে শুনতেও পারে। বাট জি, জি। আজকে একদম সবার মাঝে যদি স্যার আমার পডকাস্টের মাধ্যমে একটু বলতেন। আসলে শিক্ষকতা আমি কখনোই শিক্ষক হতে চাইনি আমার জীবনে শুরুর দিকে। কিন্তু ঘটনাচক্রে ছাত্র জীবনেই আমার আ অর্থনৈতিক কারণে হোক, যে কারণেই হোক শহরে থাকার জন্যে একটা কিন্ডারগার্টেনে ঢুকেছিলাম পড়াশোনার পাশাপাশি। আচ্ছা স্যার একটু হ্যাঁ। সেন্টার করে। এটা হচ্ছে আ আমার গ্র্যাজুয়েশন শেষ করার পরে কি আপনি ঢুকছিলেন? না, না গ্র্যাজুয়েশন চলাকালীন আমি ঢুকেছি। মানে ছাত্র জীবনে। ছাত্র জীবনে আফটার এইচএসসি। আর যদি শিক্ষকতার কথা বলো তাহলে তো আমি 92 তে এসএসসি পাস করেছি। ঠিক 92 র আগে থেকেই আমার মনে হয় আমার আশপাশের যে ছোট বাচ্চারা আসতো, আমার কাছে পড়তে আসতো আমার আত্মীয়স্বজনরা, প্রতিবেশীরা গ্রামের। এবং এসএসসি পাস করার পর আমার বাড়িতে পড়ার হাট বসতো। এবং আমি যখন ইউনিভার্সিটিতে গেলাম তখন বাড়িতে যেদিন আসতাম আ জানতে পারলে পরের দিন আমার বাসায় সকালবেলায় বইসা থাকতো ছাত্ররা আশপাশের ছোট ভাই, ভাতিজা এরা আসতো। মানে আপনার শিক্ষাগত জীবন বলা চলে যে ক্লাস ৯ থেকেই অনেক হ্যাঁ, আগে হ্যাঁ, থেকেই হ্যাঁ, শুরু। হ্যাঁ, হ্যাঁ। আ বলতে পারো এটা। কিন্তু প্রফেশনাল ভাবে আপনি হচ্ছে জি। যখন আ প্রফেশনালি শুরু করেছি ১৯৯৮ সালের ৯ ফেব্রুয়ারি। আমি ছাত্র অবস্থায় মানে গ্র্যাজুয়েশন আ কিন্ডারগার্টেন হ্যাঁ, ওইটা কিন্ডারগার্টেনে জয়েন করেছিলাম একটা সাভারে। তারপরে কিন্ডারগার্টেন থেকে ঢাকায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে এবং সেখান থেকে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে
ওই সময় আবার আমার সরকারি চাকরি হয়েছিল ২ টো। একটা পুলিশের এসআই পদে, আচ্ছা, আরেকটা হলো আ তোমার ভূমি অফিসার হিসেবে। আচ্ছা, আচ্ছা। তো এই ২ টো চাকরি আমাকে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় যে আমিও খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম না। জয়েন করা হয় নাই। তো পরে আচ্ছা স্যার, এইটায় জয়েন করেছি। এইটা কি হ্যাঁ। কখনো মনে হইছে যে না আমার ওই ২ টা করলেই ভালো হইতো। ওই না, ২ টার একটা? না, কখনো এটা মনে হয় নাই। শিক্ষকতাকে আমি ভালোবাসি। পেশাটাকে আমি ওন করি। কারিগরি আ এই আ সেক্টরে আপনি ঢুকছেন মানে এই মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এটাই কি আপনি ১ম এ ঢুকছিলেন কারিগরি না, সেক্টরে? আমার ১ম পোস্টিং ছিল ২০০৪ এর ২৪শে এপ্রিল জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আচ্ছা, আচ্ছা। ইন্সট্রাক্টর ইংলিশ হিসেবে। পরে ওখান থেকে এখানে। ওখান থেকে ট্রান্সফার হয়ে মানিকগঞ্জে। তারপরে তো দেশের কয়েক জায়গায় ঘুরেছি। সিলেটে চাকরি করেছি। সিলেট থেকে নারায়ণগঞ্জ, আবার নিজের জেলা মানিকগঞ্জে এসেছি। জি। আম কিরকম চ্যালেঞ্জিং ফেস করছেন একদম ১ম দিক দিয়ে? একদম যখন জয়েন করলেন স্যার? চ্যালেঞ্জিং হলো ১ম এ আ আমরা যখন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জয়েন করলাম, ছাত্রছাত্রীদের বয়স একটু আ বড় ছিল। মানে সব ধরনের ছাত্রই ছিল। সেখানে অ্যা বা কারেন্ট ইয়ারের ছাত্রও ছিল। একাদশ, দ্বাদশে অ্যা বিশেষ করে দেখতাম আমি যে বছর জয়েন করলাম, দেখলাম যে কিছু ছাত্র বেশ বয়স্ক। তার কারণ হলো এর আগে এই কলেজটার নাম ছিল হলো আ ভিটিআই অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। ওই ভিটিআই নামকরণ আ আ ওটা চেঞ্জ করে পরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করে এবং ওই সময় আমরা নিয়োগ প্রাপ্ত হই। আচ্ছা, আচ্ছা। তো স্মরণীয় মুহূর্ত বলতে কি এইসব জিনিসগুলা ছিল? আমি একদম যেগুলা একদম সবার কাছে এটা কি শুরুর দিকে? হ্যাঁ, শুরুর দিকে শুরুর ভাইয়া। দিকে আমি যেদিন ১ম ক্লাসে জয়েন করলাম। ১ম ক্লাসটা ছিল হলো ১ম শ্রেণীর সাথে। আচ্ছা, এসএসসি ১ম। তো ১ম শ্রেণীর ক্লাসে ঢুকে যখন আমার পরিচয় বললাম, তখন এক ছাত্র সামনের বেঞ্চে থেকে পাশের জনকে ফিসফিস করে বলছে, ছাত্রটার নাম মনে নাই সরি। ও বলতেছিল, "জাকির ভাই তো আমার চাইতে মাত্র ২ ইয়ার সিনিয়র।" তো আচ্ছা। আমার কাছে বিষয়টা আমি শুনেছিলাম কিন্তু না শোনার ভান করেছিলাম। কিন্তু আমার কাছে জিনিসটা খুব স্মরণীয় হয়ে থাকবে সবসময়। ছেলেটা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট ছিল। ও ভালো রেজাল্ট করেছে পরে। আচ্ছা, আচ্ছা। ভালো করেছে। আচ্ছা আপনার শিক্ষকতার যে গঠনে কাদের বা কি বিষয়ে আপনার সবচেয়ে বেশি ছিল? মানে কাদের অনুপ্রেরণা বলা চলে যে এই কারণে তাদের অনুপ্রেরণার জন্য আপনি শিক্ষকতার মধ্যে ঢুকছেন? হ্যাঁ, শিক্ষকতার আমি যদি বলি আইডল তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের একজন শিক্ষক ছিলেন। অধ্যাপক মীর মোহাম্মদ আকরামুজ্জামান। উনি আ ফিজিক্সের টিচার ছিলেন। কিন্তু উনি পড়াতেন প্রায় সকল বিষয়, বিশেষ করে ইংরেজি। উনার উনার অনুপ্রেরণায় উনাকে দেখে আমি মূলত শিক্ষকতায় আর ছাড়তে পারিনি। কারণ উনি এত বেশি ডেভোটেড ছিলেন মানুষের জন্যে, ছাত্রছাত্রীদের জন্যে। মানে উনার যেমন মনে হইতো যে উনার ব্রত হলো যে অ্যা ত নিচ থেকে মানুষকে উপরে নিয়ে আসা। ঠিক ঠিক আমার কাছে মনে হলো যে মানুষের জন্য কিছু করতে গেলে আসলে শিক্ষকতা একটা আ বড় মাধ্যম হতে পারে। কারণ আমার তো এত টাকা নাই। কিন্তু আমি এই শিক্ষা দিয়ে মানুষকে অনেক নিডি মানুষকে উপরে নিয়ে যেতে পারি এবং আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক ছাত্র আছে যারা ডলারে বেতন পায়। মানে ১০-১২ লক্ষ উম টাকা বা আরো বেশি টাকা মান্থলি সেলারি ড্র করে। এই শিক্ষকতা না করলে হয়তো আমি ওদেরকে এইভাবে গঠন করতে পারতাম না। এটা আমি প্রাউড ফিল করি। আচ্ছা স্যার, এই টেকনিক্যাল সেক্টরে কি সাধারণত মিডল ক্লাস ফ্যামিলির ছেলেরাই বেশি আছে? এখানে সব শ্রেণীর ছাত্ররাই আসে। অ্যা লোয়ার মিডল ক্লাস ছাত্ররাই বেশি। আ তারপরে এখন মানুষের দৃষ্টিভঙ্গি অনেকটাই চেঞ্জ চেঞ্জ হয়েছে। হইছে। চেঞ্জ হয়েছে। তাহলে তো তুমিও আসতা না। হ্যাঁ? তো অনেকেই এখন ভালো ফ্যামিলির ভালো বলতে আমি অ্যা আ মানে একটু তথাকথিত বলা যায় অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি যারা, তারাও এখন বাচ্চাদেরকে দিতে চায় আচ্ছা টেকনিক্যাল স্যার, একটা জিনিস আমি একটু স্যার করি এটা বলি। এটা হচ্ছে আ আমি যখন মানে আ যখন টেকনিক্যাল এ ভর্তি হই তখন একটা কথা প্রচলিত ছিল। যে টেকনিক্যাল এ সাধারণত আ লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাসের যে
আসলে এভাবে বলা ঠিক না। তারপরও মানে একটু বোঝানোর ইসে বলতেছি যে, এই ক্লাসের ছেলেগুলা বেশি আসতো কিসের জন্য? তারা হয়তোবা এসএসসি পাস করে একটা ভোকেশনাল পড়তো। দেন হচ্ছে আম কোনো অ জায়গায় জব করতো। আগে ওই বাড়ির মানে ধরতো আরকি। এটা এই এটা এটা অনেকাংশে ঠিক কথা। এটা অনেকাংশে ঠিক। এখনো এটা এরকমই অনেকেরই দৃষ্টিভঙ্গি এরকম। আর এটাও তো ঠিক যে অনেকেই জেনারেল এডুকেশন এ অনেক উচ্চ শিক্ষিত হয়েও চাকরি পায় না। হুম, চাকরি পায় না। কিন্তু আমাদের ছাত্ররা তো কেউ বেকার থাকে না। না স্যার। অন্তত একটা স্কিল শিখে হ্যাঁ, সে ওই স্কিলটা দিয়ে হয় চাকরি করে, নয়তো নিজেই উদ্যোক্তা হয়। তো যার কারণে আমাদের তো টেকনিক্যাল পাস করে কোনো ছাত্র যদি সে স্কিলড হয় তাহলে তার তো কাজের অভাব নাই, টাকার অভাব নাই। জি স্যার। এটা ঠিক। সেইজন্যই হয়তো আ দেয় এখানে মানুষ সন্তানদেরকে। স্যার শিক্ষকতা কিভাবে আপনাকে একজন ব্যক্তি হিসাবে বদলে দিয়েছে? আসলে আমি কতটুকু বদলেছি তো এটা মূল্যায়ন করবে আমার ছাত্রছাত্রী, গার্ডিয়ান এবং আমার পরিবেশ। তবে আমি মনে প্রাণে শিক্ষকতাটাকে ভালোবাসি। ভালোবেসেই আমার কাজটা করার চেষ্টা করি। ভালোবাসার একটা প্রফেশন এটা স্যার। জি, ভালোবাসার প্রফেশন। জি, এটা জি, আ স স সবাই এটাকে ভালোবাসে। জি, স্যার টেকনিক্যাল সেক্টর নিয়ে স্যার অনেক কথা আছে। আপনার সাথে যেগুলো একটু করব স্যার। জি। সেটা হচ্ছে আ গত দশকে এই বাংলাদেশের টেকনিক্যাল শিক্ষা খাত কিভাবে পরিবর্তন হয়েছে বলে আপনার তো অনেক বড় একটা সময় ধরে আ আলহামদুলিল্লাহ, হ্যাঁ। শিক্ষকতায় আসার পরে যে গত দশকে টেকনিক্যাল এডুকেশন সেক্টরে মাঝখানে একটু সমস্যা হয়ে গেছে হলো করোনায়। করোনা মহামারীর কারণে এটা তো শুধু টেকনিক্যালে না, সারা সমগ্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটু সমস্যা হয়েছে। আর বিগত সরকারের আমলে যে রিসেন্টলি যে শিক্ষার আ সিলেবাসটা হুম, হুম। আ একটু চেঞ্জ করা হলো। এই সিলেবাসটা চেঞ্জটা আসলে সারা বাংলাদেশ নিতে পারে নাই। আ শিক্ষকদেরকে আগে ট্রেনিং দেওয়া হয় নাই। যার কারণে একটু আ কারিগরি শিক্ষায়ও তার একটা প্রভাব পড়েছিল। তবে কারিগরি শিক্ষার যে মূল যে ধারাটা, আমাদের যে দক্ষ জনশক্তি তৈরি করা, ওখানে এই সিলেবাসটা খুব বেশি ইফেক্ট করে নাই বা এফেক্ট করে নাই। কারণ আমরা ওই আ দক্ষ জনশক্তি তৈরিতে আমাদের যে ট্রেনিংটা, প্রশিক্ষণটা এটা আমরা আ ছাত্রদেরকে আগেও যেভাবে দিয়েছি ওইভাবে দিতে পেরেছি। তবে একটু সমস্যা হয়েছে শিক্ষক স্বল্পতা। আর ট্রেনিংটা ওই যে করোনা মহামারীতে রেগুলার ট্রেনিংটা হতে পারে নাই। একটু আচ্ছা, আচ্ছা। একটু সমস্যা হয়েছে। তাছাড়া এখন আবার করোনা চলে যাওয়ার পর আ আবার অনেকটাই আমাদের প্রশিক্ষণের সমস্যা হচ্ছে না। কিন্তু সিলেবাসে জেনারেল শিক্ষাটা ওই যে নতুন সিলেবাসের কারণে হুম, হুম, একটু, হুম। একটু ব্যাঘাত ঘটেছে। আচ্ছা যতটুক ডেভেলপ হওয়ার দরকার ছিল এই টেকনিক্যাল সেক্টরটা, মানে এটা আমি বলতেছি কি মুজিবুর স্যার একটা কথা বলছিল আমাকে। জি, যে উনি সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া আমার জি, ঠিক মনে নাই। জি, অনেক আগে জি, ওই জায়গায় নাকি যখন গেছিল তখন দেখছিল যে হাই স্কুল থেকে টেকনিক্যাল সবার বাধ্যতামূলক জি, পড়তেই হবে। জি, জি। আ আমি মজিবরের সাথে ছিলাম। ছিলেন নাকি? মজিবর আমরা সিঙ্গাপুর না শুধু আমরা সুইডেনেও গিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুইডেনে গিয়েছিলাম ওখানে দেখেছি ক্লাস 9 এর বাচ্চারা রোবট নিয়ে কাজ করছে। সেটা ২০১০ সালে। আচ্ছা, আচ্ছা। আর ২০১৯ সালে যখন সিঙ্গাপুরে গেলাম, সিঙ্গাপুরেও দেখলাম যে ওরা আমাদের চাইতে অনেকটা এগিয়ে। এর মূল কারণ হলো আমাদের দেশে টেকনিক্যাল এডুকেশনেও আ তোমার আ দেখা যায় প্রশিক্ষণ ওদের চাইতে একটু আমি বলব না যে মানে এটা আমি বলতে পারি না যে আমরা ওদের মানে আছি। হ্যাঁ, ওরা একটু আ ডেভেলপ বেশি ডেভেলপড হ্যাঁ। ওরা ওরা একটা কাজ শুরু করলে ওটা শেষ না করে যায় না। এবং ধরো ওদের ছাত্র রেশিও হলো মাত্র ধরো ২০ জন একটা ক্লাসে। এই ২০ জন ছাত্র একবারে একটা জব দিলে সেই জবটা শেষ করে তারপর ক্লাস ত্যাগ করে। আর আমাদের হলো যে থিওরিটিক্যাল আ নলেজটা আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা পাসের চেষ্টা করে। কিন্তু আসলে পরীক্ষা পাসের পাশাপাশি আমি মনে করি বাংলাদেশে এই ধারণাটা আনা দরকার যে 100% ছেলেমেয়েরা যারা টেকনিক্যালে ভর্তি হবে তারা স্কিলটাও নিবে 100%। হুম, স্যার আ তো আমি মানে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ওই আ অন্য দেশে যেরকমভাবে ডেভেলপ বাট বাঙালিরা বাংলাদেশের মানুষ এই টেকনিক্যাল সেক্টর মানে বেশিরভাগ মানুষ আমার যেটা মনে হয় জি, আরকি একসেপ্ট করতে পারে না। মানে ওখানে তাদের ছেলে-মেয়ে অথবা আম
ভর্তি হইতেও চায় না। অনেক গার্ডিয়ান এটা আছে এটা যে তো আছেই। এটা আছেই যে এটার কারণ কি মনে হয়? সবচাইতে বেশি মেধাবী ছাত্রটাকে এই তোমার জেনারেল এডুকেশন এ দিয়ে দেয়। হ্যাঁ, এটা বলতে চাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ স্যার। আর যে যে নাকি একটু কম মেধাবী, একটু দুষ্টু টাইপের মনে করে তাকে টেকনিক্যাল এ দেয়। টেকনিক্যাল বা মাদ্রাসায় দেয়। তো হ্যাঁ, আসলে এটা আমাদের দেশের মানুষের মাইন্ডসেট। যদি মেধাবী আসে টেকনিক্যালি তো আরো বেশি ভালো করবে। কারণ এখনকার যে টিচার আসতেছে যারা অ্যা এবং যে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। তো এই প্রশিক্ষণ নিয়ে যারা আসতেছে আ এরা যদি ছাত্রদেরকে মেধাবী ছাত্রদেরকে শেখানোর সুযোগ পায়, তাহলে আচ্ছা এরা দেশে বিদেশে সব জায়গায় এরা আমি মনে করি নিজেদেরই ভূমিকা করতে রাখবে। পারবে। এটা মাইন্ডসেট চেঞ্জ করা দরকার আমাদের দেশের মানুষের। এবং হচ্ছে, চেঞ্জ হচ্ছে না তা না। যখন আ জেনারেলের আমাদের তো তুমি হয়তো জানো যে মাস্টার্স করা ছাত্ররাও কিন্তু আমাদের এই টেকনিক্যাল এ প্রশিক্ষণ নিতে আসে। হ্যাঁ, এরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখানে হয়তো নরমাল একাডেমিতে ভর্তি হইতে পারে না। 9-10 এ একাদশ, দ্বাদশে পড়তে পারে না। কিন্তু এরা প্রশিক্ষণের জন্য যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং এবং রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং এগুলো কিন্তু আমরা প্রশিক্ষণ দেই। এবং তারা অনেকেই বিএমএ পাস করার পরে এই প্রশিক্ষণ নিয়ে এরা কিন্তু এই কাজে ঢুকে যাচ্ছে। তারা উদ্যোক্তা হচ্ছে। তোমার বাদ দিয়ে ওই জেনারেল এডুকেশন পিছনে ফেলে। এটা কিন্তু একটা পজিটিভ। হ্যাঁ, এবং এই কারণে একটু মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে। কিন্তু সেটা একটু কম। আরো আরো বেশি সামনে হয়তোবা হওয়া জি, সময় যাবে হয়তোবা আরো আমার মনে জি, হয় যে এটা জি, চেঞ্জ হবে। জি। তা এই টেকনিক্যাল মানে বর্তমানে এই খাতে টেকনিক্যাল খাতে আ প্রধান সুযোগ বলে আপনি কি মনে করেন? কি, কি সুযোগগুলা? টেকনিক্যাল এর প্রধান সুযোগ হলো আ তোমার আর্থসামাজিক যেটা। যে আগে আর্থসামাজিক হিসেব হলো যে একজন বাচ্চা আমি একটা উদাহরণ যদি দেই, কামরুল, মিস্টার কামরুল আমাদের ছাত্র ছিল। ও এসএসসি ফেল করে তারপরে বা রেজাল্ট খারাপ করে টেস্টে এখানে 9 এ ভর্তি হয়েছিল। 9 এ ভর্তি হওয়ার পরে এখান থেকে এ এ এসএসসি ভোগ, এইচএসসি ভোগ পাস করার পরে সে বিএসসি করে। বিএসসি করার পরে এই টেকনিক্যাল লাইনে। তারপরে সে একটা তার ট্রেডে সম্ভবত পল্লী বিদ্যুতে ভালো পোস্টে চাকরি নেয়। তাকে যদি জিজ্ঞেস করি তার ভাই আরো বেশি মেধাবী ছিল। হুম। তো আ ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম যে, "তুমি বেশি ভালো আছো? এই ভালো চাকরি করো? নাকি তোমার ভাই যেটা মেধাবী ছিল বিশ্ববিদ্যালয়তে পাস করছে, ও বেশি ভালো চাকরি করে?" ও বলছিল, "স্যার আমি বেশি ভালো চাকরি করি। ভালো পজিশনে আছি।" তো এতে ওর কিন্তু একটা সামাজিক অবস্থান তৈরি হয়েছে। আবার অর্থনৈতিকভাবেও সে এই যে বড় চাকরি করার কারণে বেতনও তো বেশি পায়। হ্যাঁ। এই এই বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা যে আরো ডেভেলপ করা মানে এটার জন্য খালি প্রশিক্ষণ টিচারদের প্রশিক্ষণ এটাই কি শুধু করতে হবে নাকি পাশাপাশি আপনার মতে আরো কিছু করা দরকার টেকনিক্যাল বোর্ডের জন্য? যাতে এই সেক্টরটা আরো এডুকেশন মানে পড়ালেখা বা যেকোনো সেক্টরটা আরো ডেভেলপ হয়। কি মনে করেন আপনি? হ্যাঁ, প্রশিক্ষণ হলো একটা একটা মানুষ যখন নাকি ফ্রেশ জয়েন করে, একটা মেধাবী মানুষও ওই জব সম্পর্কে তার আ ভালো আ দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। এজন্যই কিন্তু সরকার এই ১ম এই প্রশিক্ষণ দিয়ে তারপরে আ এই কর্মে যোগদান করায়। হ্যাঁ। এজন্যে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। প্রশিক্ষণ নতুন, নতুন যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্যে। তোমার নতুন টেকনোলজি, নতুন প্রত্যেকটা টেকনোলজি আপডেট হচ্ছে। তো ওই আপডেটেড বিষয়ের সাথে যদি আমার আ শিক্ষকরা না থাকে, অ্যা যুক্ত না থাকে বা ওই জ্ঞান যদি না নেয়, দক্ষতা না নেয়, তাহলে তো সে ছাত্রদের দিতে পারবে না। এইজন্যে প্রশিক্ষণের সবচাইতে বেশি দরকার রেগুলার প্রশিক্ষণ আচ্ছা। শিক্ষা জীবনে। এটা কি হয় টেকনিক্যালে? হ্যাঁ, হচ্ছে। ইদানিং হচ্ছে এবং দেশে বিদেশেও তো ট্রেনিং নিচ্ছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ। আমাদের টিচাররা এবং আমি বললামই তো ২ বার যাওয়ার সুযোগ পেয়েছি বিদেশে। এবং আমাদের কোনো টিচার অনেকবার গিয়েছে। বিদেশে ট্রেনিং নিয়ে আসতেছে। এবং শুধুমাত্র এই যে এই দক্ষতা বাড়ানোর জন্য অন্য দেশের সাথে তাল মিলানোর জন্য। হ্যাঁ? আর আর যেটা সেটা হলো সবচাইতে বড় কথা যেটা দরকার সেটা হলো প্রশিক্ষণ নিলাম। তারপরে আ আমি খুব জানলাম। সবচাইতে বেশি দরকার হলো আ ওন করা চাকরিটাকে। যে আমি দিব এবং দেবার মানসিকতা থাকলে অ্যা দেওয়া যায় পাওয়া যায়। ছাত্রদেরকে। স্যার টেকনিক্যাল এর তো অনেকগুলা সেক্টর আছে। আমাদের এখানে প্রায় আমি যখন ছিলাম ৪ টা ট্রেড ছিল। গ্রেড ছিল জি। তো এখন হয়তোবা অন্য টেকনিক্যাল আরো বেশি ট্রেড অথবা জি। অন্য ট্রেড।
আপনার মতে স্যার কি মনে হয় কোন মানে এটা একদম আপনার ব্যক্তিগত মতামত শুনতে চাচ্ছি যে কোন ট্রেডটা অ্যাকচুয়ালি এই সময়ে এসে কোন ট্রেডে আসলে চাকরির জায়গাটা ওইটার জন্য সবচেয়ে বেশি? চাকরির কথা বললে আসলে কোন ট্রেডই ফেলনা না। কোন ট্রেডই, কোন টেকনোলজি কোনটাই আ আ কি কোনটা কারো চাইতে সেরা নয়। আমার মতে আমি শিক্ষক হিসেবে বলতে চাই। তারপরেও স্যার যদি আপনার ভালো লাগে একটা ট্রেড বলি তাহলে আপনি কি বলবেন আমি স্যার? তো টেকনিক্যালের টিচার না। আমি তো ইংরেজির শিক্ষক। হ্যাঁ? এর জন্যই বলছি স্যার যে তো আপনার কোনটা বেশি মনে হয়? ঝোঁক হলো ছেলেমেয়েদের কম্পিউটারের প্রতি। আচ্ছা, আচ্ছা। কিন্তু দেখা যায় কম্পিউটারে অ্যা এই যদি খুব বেশি ভালো না করে রেজাল্ট, কম্পিউটার স্কিলড যদি না হয়, তার চাকরি পেতে কষ্ট হয়। কিন্তু তুমি দেখো ওয়েল্ডিং এ কিন্তু যারা একটু মোটামুটি ভালো করে, তারা কিন্তু সাথে, সাথে চাকরি পেয়ে যায়। হ্যাঁ। তাহলে আমি কিভাবে বলব যে কম্পিউটার ট্রেড ভালো আর ওয়েল্ডিং ট্রেড ভালো নয়। রেফ্রিজারেশন ট্রেড ভালো নয়। আসলে তো বিষয়টা তা না। আমি হ্যাঁ, যদি স্যার এটুক হ্যাঁ। জানতে চাই যে জাকির স্যার যেকোনো একটা ট্রেডকে সবগুলা ট্রেড হচ্ছে একটু ভালো লাগে। না আমি সব ট্রেডের ছাত্রদের সমান চোখে দেখি। আমি এটা বলব না। আহ আচ্ছা স্যার আমি তো ১৭ ব্যাচ ছিলাম। জি। আমি একটু বর্তমান ছাত্রদের এটা আপনার মানে তোমার এসএসসি ১৭ না হ্যাঁ, এইচএসসি? এসএসসি এসএসসি ১৭ হ্যাঁ, তো ১৭ ব্যাচের সাথে যে দক্ষতা বা মানসিকতা ছিল, জি, আমি ২ টাই বলতেছি দক্ষতা এবং মানসিকতা। জি। এটার তুলনায় বর্তমান যে ছাত্র আছে তাদের দক্ষতা আর মানসিকতা আপনার কেমন মনে হয়? আসলে যদি আলিনুর কম্পেয়ার you cannot turn the clock back হ্যাঁ? যে সময়টা চলে যায় ওটা তো আর আসে না। না স্যার। তোমাদের সময়ের ছাত্রদের মাইন্ডসেট এখন তো বলে Gen Z হ্যাঁ? হ্যাঁ, এরকম বলে না? সেট। তো প্রত্যেকটা সময়কে আমাদের শ্রদ্ধার সাথে রাখতে হবে। তো ওই সময়ের ছেলেমেয়েদের মানসিকতা আর এখনকার মানুষের একটু চেঞ্জ তো বটেই। ১৭ সাল আর ২৪ সাল তো আর এক না নয়। এক না স্যার। তো ওই সময়ে তোমরা যেমন ছিলে, এখন তেমন নয়। একটু চেঞ্জ হয়েছে। সবাই বলে যে শেষ হয়ে গেছে। আসলে বলে খুব খারাপ হয়ে গেছে জেনারেশন। আমি কিন্তু ওইটা না, ভাবি না। না। আগে যেমন তোমরা সাইকেল জোরে চালানো অবস্থায় আমাদেরকে দেখলে হার্ট ব্রেক করে অ্যাক্সিডেন্ট করার অবস্থায় যেয়ে সালাম দিতে। দেখা গেছে কেউ পড়ে যাওয়ার অবস্থা হইতো। এখনকার ছেলেমেয়েরা ছেলেরা আবার তা না। এখন ওরা সাইকেল চালিয়ে যেতে, যেতে সালাম দেয়। এটা আচ্ছা, আমি আচ্ছা। এনজয় করি। এটা চেঞ্জ হয়েছে। এটা তার মানে এই নয় যে ছেলেটা অভদ্র। বিষয়টা তা না। আম জেনারেশন আসলে জেনারেশনের চেঞ্জ, জেনারেশন চেঞ্জ চেঞ্জ হইছে। অফ টাইম, নাথিং এলস। এটাকে আমি বলব না যে এটা অভদ্র হয়ে গেছে ছেলেমেয়েরা। আসলে তা না। এটা চেঞ্জ হয়েছে। পরিবেশ চেঞ্জ হয়েছে। মাইন্ডসেট চেঞ্জ হয়েছে বাট এই আরকি। অনেক মানুষই কিন্তু এটা একসেপ্ট করতে পারে না স্যার। এটা তো বা কিছু থাকবেই মানুষ। এটা তো আ পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খেয়ে নেয়ার মানসিকতা তো সবার থাকতে হবে। তাহলে না পৃথিবী আগাবে, দেশ আগাবে। আর আমি শিক্ষক হিসেবে আমার ছাত্রদের মাইন্ডসেট আমার বুঝতে হবে যে ওরা কি চায়। তাহলে আমি ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে ওরা আমাকে অ্যাকসেপ্ট করবে না আমি যদি ওদের মনটাকে না বুঝি। আসলেই স্যার। হুম, এটা এটা মানে আপনারা জি। পারেন স্যার। কিন্তু অনেক মানুষই আছে যেটা পারে না স্যার। অনলি আল্লাহ নোস। আচ্ছা গত কয়েক বছরে বলতে আমার ব্যাচ থেকে বলতেছি জি, আরকি। ওখান থেকে মানে এখন পর্যন্ত এই গত কয়েক বছর শিক্ষার্থীদের প্রেরণা জি। এবং ক্যারিয়ারের লক্ষ্য সম্পর্কে কি কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখছেন? মানে ওই থেকে এই পর্যন্ত আমি ১৭ টারে এত মেনশন করতেছি কেন? আমার ব্যাচ যখন ১৭ তখন জি। আমি একটা মানে ধারণা পাচ্ছি। আসলে ওই অনেক কিছুই তো ১৭ সাল থেকে ২৪ সাল কয় বছর হয়? ৭ বছর না? হ্যাঁ, ৭-৮ বছর। ৭-৮ বৎসরে তো দেশের ওই যে একটু আগেই বললাম করোনা মহামারী চলে গেছে। হুম, তো শিক্ষার প্রতি বাচ্চাদের আ আগে মাঝখানে একটা সময় ছিল যে স্কুলে শিক্ষকরা পড়ায় না। আর স্কুলে দিয়ে কি করব? আর কলেজে ক্লাস হয় না। কিন্তু করোনা মহামারীর সময় কিন্তু একটা রব উঠেছিল যে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ছেলেমেয়েদের টিচাররা স্কুলে যায় না আর পড়াশোনা কেমনে হবে? তো এই বিষয়টা কিন্তু চেঞ্জ হয়েছে। আসলে পরবর্তীতে ওই যে ক্লাস 7 এ যে বাচ্চাটা ২০ সালে ছিল, হুম, সে ২৩ সালে যখন নাকি এই 7, 8, 9, 10 এ উঠলো, হুম। সে কিন্তু এই যে লেখাপড়ার একটা গ্যাপ, হ্যাঁ, এই গ্যাপটা পুষানো আমাদের কষ্ট হচ্ছে। আচ্ছা, আচ্ছা। খুবই কষ্ট হচ্ছে। বাচ্চারা আ অনেকটাই
ওই নিজের ক্লাসের সাথে cannot keep pace with his or her class. ওই কারিকুলামের সাথে সে খাপ খাইতে পারতেছে না। বেশিরভাগ, বিশেষ করে অসচেতন গার্ডিয়ান যারা, তাদের বাচ্চারা এই সমস্যায় ভুগতেছে। একই ক্লাসে দেখা যায় একটা ছেলে যারা সচেতন ছিল, প্রতি ক্লাসের সাবজেক্টগুলো পড়াইছে বা যেকোনোভাবে তার বাচ্চাকে এগিয়ে রাখছে। কিন্তু যে বাসায় পড়াশোনা নাই, সেই বাসার বাচ্চাটা কিন্তু ওই 7 এর বাচ্চাটা 10 এ উঠে গেছে। ক্লাস 10 এ উঠছে কিন্তু সে 10 এর জ্ঞানটা তার নাই। এই সমস্যাটা হয়ে গেছে আরকি। এটা ফেস করতেছেন হুম। বেশি। এটা কি স্যার ওভারকাম করা মানে পারবে ওরা? ওভারকাম অনেক ক্ষেত্রে হচ্ছে যে এখন আমরা চেষ্টা করতেছি সব টিচার, গার্ডিয়ানরা। তবুও আরো সচেতন হওয়া দরকার আমি মনে করি ছাত্র এবং গার্ডিয়ানদের। আরো বেশি সচেতন হওয়া দরকার। সচেতনতার অভাব আছেই আমাদের দেশে। স্যার প্রযুক্তি, প্রযুক্তির সাথে একদম মানে খাপ খাইয়া নেয়া এটার আপনি কি মানে এটা শিক্ষা খাতে তো জানেন। আমি একটু আরেকটু মানে এটা একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে মোবাইল ইউজ করা। জি, একটা সময় ছিল আপনি মানে জেনারেশন এর কথা বলতেন। হুম, সেই সুবাদে আনলাম যে একটা সময় ছিল তখন স্কুলে বা কলেজে ফোন আনা কিন্তু ট্যাবুই বলা চলে যে জি, হাই, হাই আমরা এমনি করে আনতাছি। নিষেধ ছিল। জি, হ্যাঁ, সো এখন কিন্তু হয়তোবা এই জিনিসটা মনে হয় একটু হইছে, এত কড়াকড়ি নাই। এটা হচ্ছে করোনার পর থেকে জি, সাধারণত এটা জি। বেশি হইছে। এইটাকে আপনি কিভাবে দেখেন স্যার? আসলে মোবাইলের ইউজটা তো খারাপ না। হ্যাঁ, বাচ্চারা মোবাইল প্রযুক্তির সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে হ্যাঁ, চলার জন্যে সে নতুন যা কিছু আসবে সবকিছু গ্রহণ করবে ওয়ার্ডলি। হ্যাঁ। কিন্তু সেটার খারাপ ব্যবহারটা যেন না হয়। কিন্তু তাই হচ্ছে। আমাদের ওই যে একটু আ আ যেহেতু মিডল ক্লাস এবং আ আ আ বিলো দেন মিডল ক্লাসের বাচ্চারা আসে। দেখা যায় বাচ্চাগুলো বাড়িতে চাপ দিয়ে গার্ডিয়ানদেরকে দিয়ে আ একটা অ্যান্ড্রয়েড ফোন, হ্যাঁ, দামি ফোন ফোন কেনায়। কেনায় এজন্যে বলে যে, "আমার পড়াশোনা এই মোবাইলের ফোনে।" কিন্তু দেখা যায় বেশিরভাগ এই ছাত্ররা কিন্তু মোবাইল ফোন দিয়ে লেখাপড়ার কাজটা না করে আমার অভিজ্ঞতা বলছি যে, লেখাপড়ার কাজ এই মোবাইল ফোনে না করে ও অন্য কাজ করছে যেটা গার্ডিয়ানরা জানে না। যার কারণে আ এই মোবাইল ফোন ওদেরকে যে আশীর্বাদ হিসেবে আসার কথা ছিল, সেটা ওদেরকে আশীর্বাদ হিসেবে না হয়ে অনেকে কিন্তু স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাচ্চারা। এবং আমার দেখা অনেক ভালো ছাত্র নষ্ট হয়ে গেছে বেশি মোবাইল ফোন ইউজ করার কারণে, অতিমাত্রায়। সে সে পড়াশোনার মধ্যে নাই। সে মোবাইল ফোনে আছে। যার কারণে মোবাইল ফোনটা তার কাছে আশীর্বাদ নহে অভিশাপ হয়ে গেছে। আ আমি যখন স্যার মানে ভার্সিটিতে ছিলাম, তখন একটা জিনিস আমি একটু করছি। সেটা হচ্ছে কি, প্রযুক্তির সাথে যদি আমরা তাল মিলিয়ে না চলতে পারি, তাহলে আমরা পিছায়া যাবো। জি, তো সেই ক্ষেত্রে মোবাইল, কম্পিউটার এখন তো এটা লাগবেই। আমি হয়তোবা যদি কিছু জানতে চাই, আ খুব সহজে Google, ChatGPT এটা খুব ইজিলি আমাকে জি, ইগুলা দিয়ে দিচ্ছে। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে যেটা ফেস করতেছে, সেটা হচ্ছে এটার আপনি যেটা বললেন, আপনার কথা বলতেছি যে এটার মিসইউজ বেশি হচ্ছে। জি, তো এটা তো প্রত্যেকটা মনে হয় যে আ স্কুল কলেজেও এটার একটা থাকা সেশন থাকা দরকার এটলিস্ট যে তাদের এটা বোঝানো যে এই জিনিসটা আ সঠিক কাজগুলাই করা উচিত বেশি। খারাপ কাজ থেকে না করা। তো এটা কি হয় আসলে প্রত্যেকটা শিক্ষা এখন এইটা প্রতিষ্ঠানে? আমাদেরকে বেশিরভাগ গার্ডিয়ানরাই আমাদেরকে যারা আসে আমাদের কাছে হুম, বলে যে, "আমার বাচ্চাটা রাতভর মোবাইল।" আমরা কিন্তু বাচ্চাদের চেহারা দেখলে বুঝতে পারি এখন যে, কোন ছেলেটা সারারাত জেগেছে। তুমি তো জানো আমার সম্পর্কে। জি স্যার। তো আমি ওর একটা বাচ্চার চেহারা দেখা যায় যে ও ঘুম, ঘুম ভাব, ড্রাউজি ফিল করে। তারপরে তোমার আ আ রক্তশূন্যতা, সাদা, সাদা ভাব, ফ্যাতফেতে সাদা যেটাকে বলি ফেসের মধ্যে ভেসে ওঠে ও রাত জেগেছে। তো ক্লাসে অমনোযোগী। তো এই বাচ্চাদেরকে এরা কিন্তু আসলে আ এই পড়াশোনা বইয়ের সাথে তো কানেকশন নাই। কিন্তু আমি বললাম না যে মোবাইলের সাথে কানেকশন। এদের পিতামাতারাও খুব ফ্রাস্ট্রেটেড। এদের উচিত হলো গার্ডিয়ানদের বেশি সচেতন হওয়া যে, আমার বাচ্চাটা কতটুক সময় মোবাইল ফোন ইউজ করবে। এরা যদি মনিটরিং করে সবসময় মোবাইল বাসায়, কতটুক বাসায় সময় ইউজ জি, করতেছে, কি জি, ইউজ কি ইউজ করতেছে? করতেছে এটা বাচ্চাদের এটা আমরা তো আর বাসায় গিয়ে দেখতে পারি না।
এটা গার্ডিয়ানকেই আমি কেন মোবাইল ফোনটা হয়তো স্কুলে যাওয়ার সময় দিয়ে দিব বাচ্চাকে? সে স্কুলে যাচ্ছে, ছোট বাচ্চা। সে স্কুলে তো তার এই মোবাইল ফোন কারণ আমাদের রুটিনের একটার পর একটা ক্লাস, একটার পর একটা স্কিল শেখানো হয়। হুম, সেখানে অ্যান্ড্রয়েড ফোন রাখার কোনো অপশন আমাদের নাই, সুযোগ নাই ব্যবহার করার। কিন্তু তারা যারা নিয়ে আসে, তারা হয় ক্লাস ফাঁকি দিয়ে অন্য জায়গায় গিয়ে তারা এটা করে কিংবা ক্লাসে চুপিসারে হয়তো সবার ক্লাসে একরকম যদি না হয়, তো এটা করে থাকে। তো এটা গার্ডিয়ানকে মূলত অ এটা সচেতন হওয়া লাগবে। বাচ্চাকে সবসময় যাতে মোবাইল ফোন আ না দেয় আরকি। এবং কি সাথে থাকলো, পড়াশোনা যখন করলো বা মোবাইল যখন ইউজ করলো তখন সাথে থাকলো। এরকম হওয়া দরকার। আসলে গার্ডিয়ানদের বেশি সচেতন হওয়া দরকার। যত্নবান হওয়া দরকার বাচ্চাদের। ভালোই যদি চাই বাচ্চাদের, আমার সন্তানকে যদি আমি বড়ই দেখতে চাই, তাহলে আমি তো এই ডিভাইসের মধ্যে এমন কিছু নাই যেটা নাই। তো এটার ভালো ব্যবহারও করা যায়, খারাপও করা যায়। এজন্যে এটাকে ব্যবহারের যত্নবান হওয়া দরকার। এটা গার্ডিয়ান, ও তো বুঝে না বাচ্চা মানুষ, টিনেজ। এজন্যে ওদের এই গার্ডিয়ানকে সচেতন হওয়া লাগবে। আচ্ছা স্যার, অনেক কথাই তো হুম, বললাম হুম, হুম। প্রযুক্তির ইউজ সম্পর্কে। আমি আবার একটু স্যার ১ম দিকে চলে যাব। সরি। স্যার, এটা হচ্ছে আমি একদম ১ম থেকে হচ্ছে আ আপনার শিক্ষাগত জীবনে সেখানে গল্পগুলো একটু শুনতে চাই একদম। জি। এটা হচ্ছে আপনার ইনার ফিলিং গুলো আমি একটু জানবো স্যার। সেটা হচ্ছে শিক্ষকতা পেশার সবচেয়ে বড় ত্যাগ বা ছাড় আপনি কিভাবে করেছেন বলে মনে করেন স্যার? আর এটা কি সবসময় আপনার কাছে সার্থক বলে মনে হইছে? যে ত্যাগটা করছেন এটা? আমাকে ২ টা প্রশ্ন করলা। একটা হলো আমার সবচেয়ে বড় ত্যাগ কি? হ্যাঁ, আর ওই ত্যাগটা যে আচ্ছা ত্যাগ আসলে আমি আ ছাত্রদেরকে চেষ্টা করি ছুটি কম নেয়ার জন্যে ক্লাস চলাকালীন। আচ্ছা, আচ্ছা। আ তারপরেও আমার মধ্যে তো অনেক স্বল্পতা আছে, ল্যাকিং আছে। চেষ্টা করি এটা তোমরা বিচার করবে আসলে যেহেতু আমি কতটুকু ডিভোটেড ক্লাসের প্রতি ছিলাম। আচ্ছা, আচ্ছা, ত্যাগ হুম, তো স্যার আপনি একটা হুম, বললেন যে এই ত্যাগটা করছেন। জি। এটা কি মানে লাইক এটা আমি জানি না স্যার। এটা কি সবসময় মনে হইছে নাকি আপনার কাছে সার্থক? কারণ হচ্ছে আপনি আ আমাদেরকে টাইম দিছেন বেশি, ছাত্রদের টাইম দিছেন বেশি। দ্যাটস হোয়াই কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে আ টাইম দিতে পারেননি। তো একেক সময় একটু আফসোস মানে মনে হয় না যে না, না। আমার পরিবারেরও কোনো আফসোস নাই এবং এরা আমাকে আ আলহামদুলিল্লাহ সাপোর্ট দেয়। সবসময়, সবসময় সাপোর্ট করেছে আমাকে। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। স্যার টেকনিক্যাল শিক্ষা নিয়ে বাংলাদেশে এখনো কিন্তু কিছু স্যার আ ল্যাক আছে স্যার। অবহেলা আছে। তো আপনি একজন শিক্ষক হিসাবে এ নিয়ে আপনি কিভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন? অথবা আনতে চান? আমরা এই যে আ আ বিভিন্ন সময়ে ভর্তির সময়ে বা এই যে গার্ডিয়ান মিটিং দেই, সমাজের এলিট শ্রেণী নিয়ে আমরা কিন্তু সভা করি। কয়েকদিন আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম আমাদের এলাকায়। যে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট বাড়ানোর জন্য। হ্যাঁ? তারপরে আমাদের ছেলেরা সবচেয়ে বড় প্রচার হলো যখন আমাদের ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে সমাজে অবদান রাখছে। এদের দেখে কিন্তু এখন দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে মানুষের। বর্তমান স্যার প্রযুক্তিগত উন্নয়ন দেখে কি মনে হয়? বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারতাছে? নাকি সরি, আমার একটু কাশির ইটস সমস্যা। ওকে, ইটস ওকে স্যার। সময়ের সাথে তাল মিলিয়ে চলা বলতে বিশ্বের অন্যান্য দেশ তো প্রযুক্তিগত অনেক বেশি এগিয়ে আমাদের চাইতে। এখন আমরা তো আর এখন পর্যন্ত ওদের কাছাকাছি যেতে পারিনি। তবে চেষ্টা চলছে, করছে। আমরা আপডেট হওয়ার চেষ্টা করছি বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্যে। এটা বলতে পারি যে চেষ্টা করছি আমরা। পেরেছি বলব না। কারণ এই যে বিদেশে ট্রেনিং দিচ্ছে তো ওদের সাথে তাল মিলিয়ে চলার জন্যেই। হুম। শিক্ষকদের অ্যা একজন ২য় শ্রেণীর ১ম শ্রেণীর শিক্ষকদেরকে বিদেশে নিয়ে ট্রেনিং লক্ষ টাকা খরচ করিয়ে ২০ দিন, ১ মাসের ১৫ দিনের ট্রেনিং করিয়ে আনা হচ্ছে। শুধুমাত্র এই ছাত্রদেরকে দেবার জন্যে।
এদিক থেকে তো আমি বলব যে চেষ্টা চলছে। হয়তো একদিন আসবে যখন আমরা আপনি বলতে পারেন ওদের যে সাথে এগিয়ে যাব। এখনো জি। তাল মিলিয়ে সেভাবে না, 100% না 100% এখন পর্যন্ত ওদের আমরা কেমনে পারবো? ইউরোপ বা আমাদের এশিয়ায় যারা যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর এরা তো অনেক বেশি এগিয়ে। হুম। এদের সমান আমরা এখনো হতে পারিনি। আপনার কি মনে হয় মোটামুটি কত বছরের আমরা আশা করতে পারি যে এটা টাইম ফ্রেমে এটা বলা যায় না। এটা টাইম ফ্রেমে বলা যায় না। কারণ তুমি দেখবে এই একটা কথা না বললেই নয়। আমাদের দেশের মাস্টার ডিগ্রি করার পরে একটা সিভি লিখতে পারে না। আসলেই এমন এখনো এমন এমন ক্যানভা বা অন্য অ্যা কিছু এ মানে সিভি লাগে। শিক্ষিতের সংখ্যা বেশি, এমএ পাস সংখ্যা বেশি। কিন্তু প্রকৃত শিক্ষিত কতজন? ঐরকম তো কারিগরি শিক্ষায়ও আমাদের দেশের মানুষের মাইন্ডসেটটাই হলো যে ডিগ্রি নেওয়ার প্রবণতা বেশি। দক্ষ হওয়ার প্রবণতা কম। whereas পাশের দেশে ইন্ডিয়াতে যাও, একটা আমি শুনেছি, আমি যাইনি ইন্ডিয়াতে। কিন্তু অন্য দেশে যে গিয়েছি, শ্রীলঙ্কান একটা বিয়ের সাথে আমরা যখন কাতারের বিমানবন্দরে নামলাম, ১ম এ যে লোকটার সাথে দেখা হলো সে হলো আমরা ওয়াশরুমে গেলাম। যায়ে দেখি আমাদের বাঙালি ওয়াশরুমের দারোয়ান। ও ওর বেতন আর একটু পরে আমরা রিফ্রেশমেন্ট কিছু খাওয়ার জন্যে হুম। স্ন্যাকস খাওয়ার জন্য যখন যে দোকানে ঢুকলাম, বাঙালিদের কাছাকাছি চেহারা শ্রীলঙ্কার। ওর সাথে একটু কথা বললাম। ও কিন্তু খুব বেশি শিক্ষিত না। ওই ওয়াশরুমে যে চাকরি করে ও কিন্তু অনেক সময় বিএ পাস ছেলেরা ওই দেশে গিয়ে এরকম ছোট চাকরি করে। ঠিক আছে। কিন্তু সে শুধুমাত্র এই ইংরেজি না জানার কারণে সে কিন্তু ভালো জব করতে পারছে। শ্রীলঙ্কান ওই ছেলেটা কিন্তু ওর চাইতে ১০ গুণ বেতনে চাকরি করে। সমস্যাটা কোথায়? আমাদের ডিগ্রি নেওয়ার প্রবণতা। এখন পর্যন্ত আমাদের পরীক্ষার হলে খুব শক্ত করে ডিউটি করতে হয় টিচারদের। দেখাদেখি করে লেখেনি। তো এই মাইন্ডসেটটা তো সরকার আ শুধু একা পারবে না। এটা সরকারের দায়িত্ব না শুধু, বোর্ডের দায়িত্ব না শুধু, শিক্ষকদের দায়িত্ব না শুধু। এটা আমার থেকেই, এটা আমার মাইন্ডসেট তৈরি করতে হবে যে আমি যে ডিগ্রিটা নিচ্ছি এই ডিগ্রির উপযুক্ত হয়ে ডিগ্রিটা নিবো। এটা যেদিন পর্যন্ত আমাদের মানসিকতা পরিবর্তন না হবে, সে পর্যন্ত আমরা তো পিছিয়ে থাকবোই। আমাদের আমাদের টার্গেট কিন্তু এটাই। আমরা কিন্তু ছাত্রদের এটাই বোঝাই যে তুমি যে ডিগ্রিটা নিচ্ছ এই ডিগ্রিটার উপযুক্ত হও তুমি। শিখো। একসময় তুমি এই শিক্ষা তোমার উপকারে আসবে। আর এই না জেনে যদি তুমি শিক্ষিত হও, ওই শিক্ষা তো তোমার কোনো উপকারে দিবে না। ওই যে ওই ছেলেটার মতো। যে আমি দেখে আসছি যে একটা শিক্ষিত ছেলে, আমার খুব খারাপ লেগেছে। মানে ওখানেই আমি মানে আমার মানে খুবই কষ্ট লেগেছে যে আমার দেশের ছেলে, একটা শিক্ষিত ছেলে বিদেশে এসে এবং সে কিন্তু খুব বেশি গরিব ফ্যামিলিরও না। বিদেশে যাইতে অনেক টাকা লাগে। সে এই টাকা ইনভেস্ট করে ওই দেশে গিয়ে বাথরুমের আ সামনে চাকরি করছে। whereas একটা শ্রীলঙ্কান আ শপ শপকিপার হিসেবে সেই এয়ারপোর্টে আ ব্যব আ চাকরি করছে। সেই শ্রীলঙ্কান কিন্তু খুব বেশি শিক্ষিত না। ওর একটাই যোগ্যতা ভাষা। সে ভাষা জ্ঞান আছে তার। এই আরকি। বাংলাদেশের বেশিরভাগ মানুষই তাহলে এটা বলতে পারেন যে ওরা শিক্ষিত ডিগ্রি হিসাবে বা দক্ষতা ওদের মধ্যে অনেকটা কম। এর দোষটা কার? দোষটা হলো আমাদের আ কার দোষ দিব আসলে? এটা সবারই দোষ। এটা সবারই দোষ, আমাদের সবার। আমাদের যে নাই তা না, ভালো নাই তা না কিন্তু আবার। আমাদের ফাতেহা হায়াতের কথা যদি বলো, দেখো বিদেশে গিয়ে কিন্তু তারপরে ওই যে সুবর্ণ আইজ্যাক, ও কিন্তু বিশ্বের সবচাইতে ইয়াং প্রফেসর। তোমাদের ব্যাচেও তোমরা অনেকেই ছিলে যারা সত্যিকারে পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়েছো, ভালো কিছু করছো। তো ওই যে একটা ক্লাসে আ বিদেশে যেমন আ একটা উদাহরণ আরেকটা দেই। সুইডেনে আমার একটা ক্লাস নেওয়ার সুযোগ হয়েছিল। ইংরেজি ক্লাস। ওখানে একটা ক্লাসে ২০ জন ছাত্র ছিল। আমি যখন আমার লেকচার ১ ঘন্টার একটা ডেলিভারি। তো যখন নাকি আমি ওদেরকে পড়াচ্ছিলাম, ওরা সবাই চুপ একদম। আমার কাছে মনে হয়েছিল ওরা কি আমার কথা বুঝতে পারছে? না বুঝতে পারছে না। I was অ্যা hesitant. তো যখন ওদের এক্সারসাইজ দিলাম ওই উম অ লেকচার দেওয়ার পরে, তো ওরা আ মানে তাৎক্ষণিক একটা পরীক্ষা নিলাম ২০ এর মধ্যে। সম্ভবত সকলেই ২০ এ ২০ পেয়েছিল একজন ছাড়া। একজন একটু
ও ও এই অটিস্টিক আচ্ছা, সমস্যা আচ্ছা, ছিল আচ্ছা। ওর। ওই ছেলেটা সম্ভবত ১৯ পেয়েছিল। আর সকলেই ২০ পেয়েছিল। আচ্ছা, আচ্ছা। তো এই হলো ওদের ক্লাসের অবস্থা। আর আমাদের ক্লাসে তুমি বলো, আমি যখন লেকচার দেই, আমাকে কতবার বলতে হয়, "তোমরা আমার কথা শুনছো না।" হয়তো আমার ল্যাকিং আছে। কিন্তু ওই বিদেশে গিয়ে আমার ল্যাকিং ছিল না। এখানে কেন আমার এই অভাবটা ফিল করি কেন? বারবার বলতে হয় কেন বাচ্চাদের যে, "তোমরা কথা বলো না, আমার কথাটা শুনো।" এবং সবাই কি সমান নাম্বার পায়? না স্যার। মাত্র ৫০ আমাদের ক্লাসের বেশি, রেশিওটা একটু বড়। যে ৬০-৭০ জন ছাত্র বা আরো বেশি ইভেন মোর স্টুডেন্টস থাকে অনেক সময় ১০০ জন ছাত্র থাকে। তো এই ছাত্রদের মধ্যে ১০ জন ভালো করে সর্বোচ্চ। আর ৯০ জন কিন্তু খারাপ করছে। তো এই মাইন্ডসেট এর থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ এইটা কি সরকার করতে পারবে? না স্যার। এটা আমাদের ছোটবেলা থেকেই আমাদের এবং আরেকটা সমস্যা হলো ১০০ তে পরীক্ষা নেওয়া হয়। ৩৩ পেলে পাস দেওয়া হয় আমাদের ছাত্রদের। আমরা ৩৩ এ পাস দেই। ক্ষেত্র বিশেষে ৪০ এ পাস দেই। তাইলে সে কিন্তু ৬০ মার্কের উত্তর জানে না। ১০০ র মধ্যে ৬০ মার্কের উত্তর না জেনে আমরা যে জানে না তাকে আমরা বলি সে পাস করেছে। আসলে কি সে পাস করেছে? হিসেবে তো ১০০ তে ১০০ ই পাওয়ার কথা। যে আমি যে পরীক্ষাটা নিচ্ছি সবাই জানবে, তারপরে তাকে আমি পাস দেব। হ্যাঁ। কিন্তু সবাই তো জানল না। একটা বাচ্চার দায়িত্ব নিলাম আমি, সে ক্লাসে আসছে, তাকে আমি একটা পড়াইলাম। ১০০ টা লাইন পড়ালাম। ১০০ লাইনের মধ্যে সে পারল ৩০ টা, ৩৩, ৩০ টা পারল বা ২৮ টা পারল, তাকে আমি ৫ যোগ করে ৩৩ বানিয়ে পাস করিয়ে দিলাম। তো এই নীতি থেকে আমাদের সবাইকে আসলে বেরিয়ে আসতে হবে এবং এই মানে অর্থাৎ যোগ্যতা ভিত্তিক পড়াশোনা হওয়া দরকার এবং এটা মাইন্ডসেট আর কিছু না। যে আমি জানবো এবং পাস করব। অন্যেরটা দেখব না, দেখাইলে দেখব না। আমি এটা তোমার মনে আছে কিনা? আমি বলতাম যে পরীক্ষার সময় যে, "তোমাকে কেউ দেখাইতে চাইলেও দেখবা না।" এরকম বলতাম না? হুম, তোমাকে হুম, মনে আছে তোমার? হুম, হুম। যে মনে তুমি আছে। এমনভাবে পরীক্ষা দাও যে আমি চোখ বুজে থাকবো, কিন্তু তোমার পাশের জন দেখাতে যাচ্ছে তুমি পারো না। তবুও তুমি লিখবা না। এরকম honestly পরীক্ষা দাও। এবং এইরকম যেদিন হবে, সেদিন আমাদের শিক্ষা ব্যবস্থা ওদেরকে বিট দিবে। এবং যারা এরকম নাই তা না, কিন্তু আমাদের অনেক ছাত্রদেরকে কিন্তু বলতে হয় না। তারা অন্যেরটা দেখাইলেও দেখবে না। এমন যারা তারা কিন্তু ঠিকই উপরে যাচ্ছে। দেশে অবদান রাখছে, বিদেশে অবদান রাখছে। স্যার বাংলাদেশের শ্রমবাজার এবং বৈদেশিক শ্রমবাজার ২ টিই বলতেছি আমি। বাংলাদেশের শ্রমবাজার এবং বৈদেশিক শ্রমবাজার। আ এই মানে বাংলাদেশ আর বিশেষ করে যে আন্তর্জাতিকভাবে এই আমাদের টেকনিক্যাল শিক্ষার যে দক্ষতা অবস্থান কোথায় বলে আপনি মনে করেন? আসলে আমাদের দেশ থেকে তো শ্রম বাজারে ঢুকছে মানুষ। অ ইয়া রেমিটেন্স তো আনতেছে। টেকনিক্যালি তো এটা তো সেক্টর থেকে। বলতেই হবে। আমার হাত ধরে তো ছাত্ররা যারা চায়না গিয়েছে, তুমি জানো। হ্যাঁ, চায়না ওটা চায়নায় হইছিল। আমি ফোকাল পয়েন্ট ছিলাম আমাদের হ্যাঁ। কলেজে। তো প্রায় শখানেক ছাত্র আমি এই ২-৩ বছরে পাঠিয়েছিলাম। ওরা তো ওই দেশে সুনামের সাথে অ্যা ওই ইউনিভার্সিটিতে টেকনিক্যাল এডুকেশন নিয়ে দেশেও আসছে কেউ, আবার কেউ ওই দেশে কাজ করছে এবং কেউ আছে ওই দেশ থেকে আবার অন্য দেশে চলে গেছে। ইউরোপের দেশগুলোতে গেছে এবং এরা তো অবদান রাখতেছে। আবার এই দেশে যারা টেকনিক্যাল এডুকেশন এ শিক্ষা নিছে, তারা আমার কাছে অনেক উদাহরণ আছে। যারা বিদেশে গিয়ে ভালো করছে। এদেশে রেমিটেন্স পাঠাচ্ছে। এটা হলো যারা কাজ শিখে সত্যিকার এবং অ্যা বিশেষ করে কাজের পাশাপাশি যারা ভাষা ইংরেজিতে যারা দক্ষ হয়, এদের জন্যে এটা তো একটা অস্ত্র। এই যে ভাষাটা কিন্তু একটা বিরাট একটা ইয়া এই আ একটা অস্ত্র। একটা বিশাল অস্ত্র। এই অস্ত্র যাদের কাছে আছে, এই অস্ত্র দিয়ে বিশ্ব জয় করা যায়। যে দেশেই যাবে সে ইংরেজি দিয়ে সে কথা বলে, তার ভাষা জ্ঞানের মাধ্যমে সে তার মানে ওই দেশের মতো মনে হবে তার। যার কারণে সে একটা স্কিল শিখে যদি ভাষাটা ভালো শিখে বা ওই দেশের ভাষা যদি শিখে, তাহলে সে তো ভালো রেমিটেন্স পাঠাচ্ছে উম পারে সে। আচ্ছা স্যার যদি খোলামেলা একদম খোলামেলা মূল্যায়ন দিতে চান, তাহলে জি। টেকনিক্যাল এর স্টুডেন্টরা আম ইংলিশে কেমন? খোলামেলা যদি আ ইংলিশে তোমার কি মনে হয়? আমি যদি আমার তোমাকে প্রশ্ন করি, আ যে তুমি তোমার ক্লাসে যে আমরা যে ক্লাস নিতাম, একবারে
তুমি অ্যা আ অকৃপণভাবে বলো যে আসলে আমরা আমি আমি এবং আরেকজন শিক্ষক ইংরেজির আমরা তোমার বন্ধুরা কতটুকু পেরেছি? স্যার আমি যদি বলি এটার আপনারা কষ্ট করছেন স্যার। যথেষ্ট পরিমাণে আপনাদের এটা আমি মানে আ অস্বীকার করতে পারব না আমি তো। কিন্তু একটু ডেভেলপ দরকার আছে। একটু না বেশ ভালোই আছে। এটা আমি মনে এটা করি। কার ডেভেলপ হওয়া দরকার? আমাদের না, না না, না স্যার ছাত্রদের? আপনাদের না। আমি তো আপনার ১ম এই বললাম যে আপনারা যে পর্যায়ে মানে এফোর্ট দিছেন অথবা তোমার কষ্ট কি মনে করছেন। হয় যে আমাদের এই যে পরিশ্রম করছি সেটা তুমি শিক্ষক ছাত্র হিসেবে তো বলবাই যে স্যার অনেক কষ্ট করছে। কিন্তু আমার কথা হলো যে আ আমাদের পরিশ্রমের মধ্যে কি কোনো ল্যাকিং ছিল কিনা? যে কি পরি করলে ভালো হতো? আমার মনে হয় কি স্যার পরিশ্রমের মধ্যে ল্যাকিং না। মেইন হচ্ছে আমরা আসলে আপনারা যা পড়াইতেন হয়তোবা আমি যতটুক করছি বাট অন্যদের কথা একটু বলি যে যা পড়াইতেন ওই স্কুল পর্যন্তই ছিল। বাট বাসায় একটু যে ওটা চর্চা করব, ওইটার উপর যে করব। আর সবচেয়ে বড় আমাদের ভাষা তো বাংলা। জি, আর আমাদের আশপাশের মানুষগুলোও বাংলায় বেশি জি, বলে। জি। তো যদি একটু আশপাশের মানুষের সাথে একটু ইংলিশে আরেকটু বেশি কমিউনিকেশন করতে পারতাম। এই ক্ষেত্রে আমি বলব যে প্রযুক্তির জিনিসটা। না এইটা তো আবার এই ভাষা শিক্ষার ক্ষেত্রে অ্যালাও করে না। মানে তুমি ইংরেজি ভাষাটা এমন যে তুমি যদি একজন অশিক্ষিত মানুষের সাথে ইংরেজি বলো, তাহলে সে তো মাইন্ড করবে। না আমি বলতে চাচ্ছি স্যার ChatGPT বা প্রযুক্তি যেসব হ্যাঁ, হ্যাঁ, আমার এটা ইউজ আমার করে যে সে হ্যাঁ, বাইরের হ্যাঁ, যে ফ্রেন্ড গুলা হ্যাঁ, হ্যাঁ, আছে, হ্যাঁ। তা করতে তাদের পারে। সাথে যদি আমরা জি, একটু জি, ইংলিশে জি। কথা বলি তাহলে হয়তোবা এটা অথবা এটা আসলে কি এটা হয় না। এটা হয় না নিজের মাতৃভাষায় যতটা ফিল পাওয়া যায়। এটা ওই ইংরেজিতে তারাই আ ইংরেজিতে উম কথা বলে যারা তার মতো আরেকজন পায়। ঠিক তার মতো সে যখন একটু জানে, আরেকজন যখন জানে সে যদি আ মানে এরকম ২ জন একরকম হওয়া লাগবে। তখন তাদের মধ্যে যেমন আমরা ছাত্র জীবনে আমাদের রুমমেট দেরকে বলে রাখছিলাম যে, যেহেতু ইংরেজিতে পড়েছি, যে আমাদের রুমে বাংলা ফরবিডেন কিছুদিনের জন্য। এইজন্য রাখছিলাম আমাদের এই ভাষাটা শেখা দরকার ছিল তখন। স্পোকেনটাও বাড়ানো হুম, দরকার হুম, ছিল। যে না আমরা বন্ধুরা বাংলায় বলতাম না। অলওয়েজ আমরা ইংরেজিতেই ইংলিশে বলতাম। এটা বলছিলাম আপনি গল্পটা আমার জি, আমার মনে আছে জি। স্যার। আ তো এটা আমি তো কিছু বললাম। আপনার কি মনে হয় স্যার? আপনার হ্যাঁ, এটা তো করা উচিত। অবশ্যই এটা আমাকে তো উপকার দিয়েছে। আ যে আমি যখন আমার ক্লাসে স্যার ইংরেজি ভালো জানে, সে আমাকে শিখাচ্ছে, তার সাথে আমি কমিউনিকেট করতেছি। বাইরে এসে যদি আমার পরিবেশ না থাকে, তাহলে তো ওই শুধু ওইটুকু সময়। বাইরে মানে বাসায় আসা, ক্লাসের বাইরে আসার হুম, পর। হুম। তো আমার তো ওই পরিবেশ নিজের তৈরি করে নিতে হবে। আচ্ছা স্যার, অনেক সময় আছে যে ফ্রেন্ড আপনাদের যেমন ছিল, আপনাদের তো অনেক আগের যুগ। জি, এখন তো যুগ মানে আপনার ১ম এ একটা কথা বলছিলাম, যুগের সাথে আমাদের আপনিও বলছেন এটা যে জি। মিলা থাকা উচিত। তো সেই ক্ষেত্রে তো এখন অনেকগুলা আ এআই আ সফটওয়্যার আসছে যে তাদের সাথে আমি কিন্তু ইজিলি কমিউনিকেশন করতে হুম, পারি ইংলিশে। হুম, হুম। তো এটাও কি হেল্পফুল হবে? অবশ্যই হেল্পফুল। আমার ছোট বাচ্চা ইংরেজিতে স্পোকেন করে আমি দেখি। কিভাবে আরো স্পোকেন শিখলো কোত্থেকে? যখন আরো অনেক ছোট যায়, এখন তো 6 এ পড়ে। তো ও যখন ওই অ্যা স্কুলে যায় নাই, তখন থেকে ও দেখি যে টুকটাক ইংরেজি বলে। টুকটাক, একটু, একটু। এবং আমিও শিখাইনি তখনো। সে ওই যে মোবাইলে হাই সিরি বলে সে ওই ইংরেজিতে কথা বলে, সেও প্রশ্ন করে আবার সে উত্তর দেয়, আবার ওই সিরি উত্তর হুম, হুম, দেয়। হুম, হুম। এভাবে দেখি যে সে ইংরেজি শিখতেছে। স্যার এখনো কি ২০২৪ এর ব্যাচ গুলা কি ওরাও কি এখনো শুধু পাস করার জন্যই স্যার পড়ালেখা করে? হুম, বেশিরভাগ ক্ষেত্রেই। নাকি শিখার জন্য? বেশিরভাগ ক্ষেত্রেই পাসের জন্যে। শুধু পাস জি, করার জি, জন্য। জি, পাসের জন্যে বেশিরভাগ ক্ষেত্রে। শেখার জন্যে কম। তো এই চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে না কেন? এটা চেঞ্জ হচ্ছে না যে কেন? এটা আমাদের ওই যে গোড়ায় সমস্যা রয়ে গেছে। যে আমরা আমাদের বাচ্চাদেরকে রেজাল্ট ভালো চাই। আমার বাচ্চার ক্ষেত্রেও আমি চাই সবচেয়ে ভালো রেজাল্ট। আর ভালো রেজাল্ট পেলেই আমরা মনে করি যে ভালো চাকরি। আসলে বিষয় কিন্তু তা না। তোমরা দেখো মিডিয়াম রেজাল্ট করেও ভালো জানার কারণে কিন্তু আ এসএসসিতে ধরো ভালো রেজাল্ট করতে পারে না। জিপিএ ৫ পায় নাই। ইন্টারমিডিয়েটে এইচএসসিতেও সে জিপিএ ৫ পায় না একটা বাচ্চা। কিন্তু সে বেসিক ভালো থাকার কারণে সে ভালো জব মার্কেটে সে ভালো করছে। ভালো জব পেয়ে গেছে। স্কিলটা সবচেয়ে বেশি জি, ইম্পোর্টেন্ট। জি। এটা গার্ডিয়ানরা অনেকেই চিন্তা করে না, খেয়াল করে না। ফার্স্ট হওয়ার প্রবণতা। অনেক ক্ষেত্রে ফার্স্ট বয় তো চাকরি পায় না।
ভালো ইউনিভার্সিটিতে পর্যন্ত চান্স পায় না। সে ফার্স্ট হয়েছে শুধু সিলেবাসের পড়া পড়ে। তার আদার্স কোন জ্ঞান নাই। যার কারণে সে আগাইতে পারেনি। এরকম ঘটে। তো এইটা পরিবর্তন কি আসবে বলে মনে হয়? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এত বড় সময় হ্যাঁ, আসতেছে না আপনার আসবে, আসবে তো অবশ্যই। আমি সবসময় অপটিমিস্টিক মানুষ। জানো? কোনদিনও তো হতাশ ছিলাম না, এখনো হতাশ না। অবশ্যই ওই যে তোমরা আনিবে রাঙা প্রভাত, হ্যাঁ? আ তোমরা টুটিবে তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। কবি নজরুল বলছিল না? হুম। তো একসময় আমরা যেটা পারিনি, তোমরা পারবে। তোমরা না পারলে তোমরা ধরিয়ে দিয়ে যাবে যে পরের প্রজন্ম অবশ্যই চেঞ্জ হবে এবং হতেই হবে। চেঞ্জ তো হওয়াই লাগবে একসময়। নিজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে মানুষ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, যেই সব সমস্যাগুলো বলছিলেন যে কারিগরি সেক্টরে কিছু সিলেবাসগত সমস্যা, এগুলা কি এখন সলভ করছে? সিলেবাস তো ওই যে বলছিলাম যে আমি সিলেবাস নিয়ে আগের সিলেবাসটা খুব খারাপ ছিল এটা আমি বলব না। তবে পড়াবিমুখ হয়ে পড়ছিল ছেলেমেয়েরা। গার্ডিয়ানরা মনে করত পড়াশোনা নাই। আর টিচাররাও এটা নিতে পারে নাই বেশিরভাগ ক্ষেত্রে। বিশেষ করে গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলের টিচাররা আ এটাকে রিসিভ করতে পারে নাই। এবং পুরো সিলেবাসটা যে বইটা যে ভলিউমের বই দিয়েছে আমাদের ইংরেজির কথা যদি বলি। এটা বেশিরভাগ আমি যতটুকু খোঁজ নিয়েছি যে পুরো বইটা পড়াইতে পারে নাই ক্লাসে। শেষ করতে পারে নাই। শেষ না করতে পারার কারণে ছেলেমেয়েরাও জানে যে এই পড়া নাই। পড়া নাই তেমন। এজন্য বাসায়ও তারা তেমন পড়াশোনা করা নাই। করে নাই। যার কারণে এটা আমাদের আ মারাত্মক একটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা স্যার, আমাদের দেশে কারিগরি শিক্ষার মান নিয়ে খোলামেলা মূল্যায়ন করতে যদি হয় আপনার যদি বলেন, তাহলে আপনি কি উন্নতির দিকগুলা তুলে ধরবেন? আ কিরকম? যেকোনো কিছু। হয়তোবা হইতে পারে চাকরির ক্ষেত্রে, অথবা আপনার মানে কতটুকু এগিয়েছে এটা? হ্যাঁ, কতটুকু এগিয়েছে? আ কি এটা তো উন্নত করছে? তোমার ব্যাচের যারা ভালো করেছে তারা, যারা রেজাল্ট ভালো করেছিল, স্কিলড যারা, না, তারা আমি কি কেউ আমি বেকার এভ আছে কিনা? আমি এভারেজ পুরা আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাচ্ছিলাম আরকি। যে তারা কি বেকার আছে কেউ? না স্যার। বেকার নাই। আচ্ছা, বেকার যারা রেজাল্ট খারাপ করেছে কিন্তু স্কিল শিখেছে। ধরো ওয়েল্ডিং এর কাজ শিখে গেছে, কম্পিউটারের কাজ শিখে গেছে, ইলেকট্রিক্যাল কাজটা শিখেছে। ফ্রিজ এয়ার কন্ডিশনার আমাদের সাদ্দাম। নাম না বলেই হুম, পারছি না। ১ম শ্রেণীর কর্মকর্তা ৯ম গ্রেডে আ কত টাকা বেতন পায়? ৳২২,০০০ স্কেলে হয়তো ৩৫,০০০-৩৬,০০০ বেতন পায় ১ম মাসে। আর সাদ্দাম তো বয়সও কম। ও ওম এইচএসসি ভোকেশনাল সম্ভবত পাস করেছে। ও তো ৳২-৩ লক্ষ টাকা ইনকাম করে। এ ফ্রিজ এয়ার কন্ডিশন মানে শুধু দক্ষতা। ও কিন্তু ভাষা জ্ঞানও খুব বেশি ভালো নাই। কিন্তু ও ওই কাজটা এত ভালো শিখছে যে ওকে বিট দেওয়ার মতো এই জেলায় কেউ নাই। যার কারণে ও কিন্তু আলহামদুলিল্লাহ ও এগিয়ে গেছে। ও একটা উদাহরণ। হয়তো সবাই সাদ্দাম না। কিন্তু there are many সাদ্দামস ওর চাইতে কাছাকাছি। তো আছে তো অন্যান্য ট্রেডে আছে। যারা নিজেরা দোকান দিয়ে উদ্যোক্তা হয়েছে। এরা তো আরো বেশি এগিয়ে গেছে দোকান ব্যবসার মাধ্যমে। আচ্ছা, জেনারেল যে শিক্ষা ব্যবস্থা এখানে কিন্তু ভোকেশনাল ঢুকাইছে। আমি যতটুকু শুনছিলাম। মানিকগঞ্জ হাই স্কুলে একটা শাখা করছে হ্যাঁ, ভোকেশনাল এর স্যার। হ্যাঁ, হ্যাঁ। এইটা কি স্যার উচিত হইছে আপনার মতে? নাকি টেকনিক্যাল সেক্টর মানে শুধু আলাদাই হয়তোবা একটা স্যারও করতো মানিকগঞ্জে। কিন্তু টেকনিক্যাল সেক্টরটা আলাদাই থাকতো। জেনারেল এর সাথে ভোকেশনালটা ঢুকাইতো না। এটা মনে করেন অবশ্যই উচিত হয়েছে। উচিত হয়েছে? হ্যাঁ, কেন নয়? কারণ ওই আমি তো মনে করি যে আ অন্তত ৫ বৎসর এটা আমার ধারণা। ৫ বৎসর জেনারেল এডুকেশন বন্ধ করে টানা ৫ বৎসর শুধু আ টেকনিক্যাল এডুকেশন এবং কোন দেশে এরকম উদাহরণ আছে। আমি তো ওই আপনি তো বললেন স্যার ওই যে আপনারা অ্যা ট্রেনিং এ গেছিলেন। হ্যাঁ, ওখানে হাই স্কুল থেকে বাধ্যতামূলক বাধ্যতামূলক ইসে এই সুইডেনে। সুইডেনে সুইডেনে আচ্ছা। ওরা ওই টেকনিক্যাল এডুকেশন নিছে স্বাচ্ছন্দ্য বোধ করে। এইচএসসির পরে ওরা পড়তে চায় না। কারণ এইচএসসি ভোকেশনাল পাস করার পরে ওরা কোটি টাকা ইনকাম করে। আমি ওই ছাত্রটার নাম ভুলে গেছি। একটা রেসলার ছিল। ক্লাস এইচএসসি আ দ্বাদশ শ্রেণীর ছাত্র সম্ভবত। তো 12 ক্লাসের গ্রেডের একটা ছাত্র। সে কোটি টাকার গাড়িতে আসছে স্কুলে। তার নিজের টাকায়। ব্রেকে জিমনেসিয়েট, গুথেনবার্গ, সুইডেন। তো সে আমার ছাত্রদের দেখাইছে যে
কোটি টাকার গাড়িতে নিজের টাকায় সে গাড়ি কিনে তারপরে আসছে। কি জন্যে? সে এই যে ভোকেশনাল এবং ওরা হায়ার এডুকেশনটাকে ওরা বিলাসিতা মনে করে। অথচ আমাদের দেশে কিন্তু তুমি পাবা না যে এ এই এইচএসসি পাস করেছে, ভালো রেজাল্ট করছে, সে জবে ঢুকছে এরকম কিন্তু পাবো না রেয়ার স্যার। ইউ উইল খুব রেয়ার। রেয়ারলি ফাইন্ড such type of students. তো আমাদের দেশে উচ্চ শিক্ষা করাটাই যেন এটা মানে বাধ্যতামূলক ছেলেমেয়েদের এরকম মনে করি আমরা। ওরা আবার তা না। ওরা হলো একটা সময় এইচএসসির পরে আবার পড়াশোনা করে। যারা বেশি ভালো, তার সাবজেক্ট অতি ভালো, তারা আরকি হায়ার এডুকেশন এ যায়। কম। বেশিরভাগ জব মার্কেটে ঢুকে যায় ইয়াং বয়সে। স্যার কিভাবে মনে করেন দেশে কারিগরি শিক্ষা খাতকে অন্যান্য দেশের তুলনায় আরো উন্নত করা সম্ভব? এটা ওই যে এই আমাদের এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্যে আমাদের বিশেষ করে এই নীতি নির্ধারণী পর্যায়ে তাদেরকে বিদেশের যে আপডেটেড যে প্রযুক্তি আছে, ওগুলোর সাথে খাপ খাওয়ানোর জন্যে চেষ্টা করতে হবে তাদেরই। তারা চেষ্টা করলে এবং আমরা শিক্ষকরা যদি তাদেরকে হেল্প করি তাহলে এবং আমরা ছাত্রদের যদি দিতে পারি, পলিসি খুব জরুরি এজন্যে। পলিসি খুবই জরুরি দেশকে এই প্রযুক্তি খাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সততা এবং বুদ্ধি মানে ২ টাই দরকার। মেধা এবং সততা। ২ টার মাধ্যমে এটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। স্যার আমি কিছু জিনিস যেটা বর্তমান যারা স্টুডেন্ট আছে তাদের এটা হয়তো আপনি ভালো বলতে পারবেন। এই জিনিসগুলো একটু জানবো স্যার এখন। সেটা হচ্ছে আ আপনি কি স্যার এরকম আপনি মনে করেন যে এই বর্তমান প্রজন্মের যে শিক্ষার্থীরা, শিক্ষার প্রতি আগের ব্যাচের যে মানে আমার ব্যাচে বলতে হবে তার আগে একটু কম আগ্রহী নাকি আরো বেশি আগ্রহী? আসলে ওই যে ইউ ক্যান নট টার্ন দ্য ক্লক ব্যাক। আগের দিনে আমরা যখন নাকি রাস্তায় বেরোইতাম, আ দেখতাম যে গুনগুন করে পড়াশোনা করতেছে। বইয়ের মধ্যে আছে। এখন কিন্তু তুমি রাস্তায় বেরোলে কোনো বাসায় ছাত্রদের পড়ার আওয়াজ পাবা না। এ তার মানে এই নয় যে এখনকার বাচ্চারা কিছু জানে না। বরং এখনকার কোনো বাচ্চা আমরা ওই সময় যা জানছি তার চাইতে অনেক বেশি জ্ঞান রাখে। এটা হলো পরিবার এবং বাচ্চার মাইন্ডসেটের উপর পরিবেশ পরিস্থিতির কারণে এরকম হয়। আগের বাচ্চারা খুব বেশি জানতো, এখন জানে না, এখন পড়ে না, এখন নষ্ট হয়ে গেছে সমাজ। আসলে বিষয়টা তা না। সমাজ আগেও যেমন ছিল এখনো তেমনই আছে। হ্যাঁ? বদলেছে সময় শুধু। বরং সমাজ অনেক এগিয়েছে আমি বলব। ডেভেলপড হয়েছে। এখন বাচ্চারা যারা পড়াশোনা করে তারা ৪ দিক থেকে শিখে। ক্লাসে শিখে, তারপরে অ্যা বাসায় এসে এই ডিভাইসের মাধ্যমে শিখে। অনলাইনে ক্লাস করে এখন বাচ্চারা। এখন সহজে একটা বাচ্চা টিচারকে ফোন দেয়। আগের দিনে কিন্তু আমরা শিক্ষকের কাছে ফোন দিতে সাহস পেতাম না। যদিও আমার একটু সাহস বেশি ছিল আমি স্যার এই স্যারের কাছে জিনিসটা যেতাম। কিন্তু বেশিরভাগ বাচ্চাই কিন্তু প্রশ্ন করতে সাহস পেত না স্যারদেরকে। এখন কিন্তু আমাদের কাছে বাচ্চারা ফোন দেয়। অনলাইনে যে ভিডিও কলে আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে প্রবলেম সলভ করে দেই। এনজয় করেন তো স্যার। তো হ্যাঁ, তো এটা তো আমার খুব ভালো লাগে। আমাদের সময় কি এটার সুযোগ ছিল? না স্যার। এটাই আরকি। আচ্ছা বর্তমান শিক্ষার্থীর জন্য যারা পড়ালেখা বর্তমান শিক্ষার্থী যারা, তাদের জন্য বড় চ্যালেঞ্জ কি মনে করেন? আমি কিছু জিনিস মেনশন করি। এটা হচ্ছে হুম। প্রযুক্তির ব্যবহার, অভ্যাস, শৃঙ্খলা, মানসিক স্থিতি। বর্তমান সময়ের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো ওই যে বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। একটা লাইন পড়েছিলাম ডক্টর সাজান তপনের বইয়ে, বিজ্ঞান বইয়ে ১৯৯০ সালে 9 এ পড়ি যখন। তো সেই ১৯৯০ সালটা কিন্তু ২০২৪ এ এসে ৩৪ বছর পর আমি দেখতেছি যে একবার স্পষ্ট হয়েছে যে বিজ্ঞানের যথেচ্ছ ব্যবহার মেধাবীদেরকে নষ্ট করে দিচ্ছে। আবার এই বিজ্ঞানের অর্থাৎ এই যে ডিভাইস, কোনো ডিভাইসে লেখা মাই ডিভাইস মাই লাইফ এটা দেখেছো? আমি দেখেছি। কি ফোন কোম্পানি যেন লিখছে।
মাই ডিভাইস মাই লাইফ। একটা বাচ্চা যখন একটা ফোন পায়, তুমি টিনেজ প্রত্যেকটা বাচ্চাকে জিজ্ঞেস করবা। যেকোনো বাচ্চাকে জিজ্ঞেস করলে আমার মনে হয় 99 পয়েন্ট বাচ্চা আ পারসেন্ট বাচ্চা বলবে, "আমার যদি একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন থাকতো, দামি একটা ফোন থাকতো।" এটাই তাদের আশা। আগে আমরা স্যার এই জিনিসটা ছিল সাইকেলে যে আমরা যদি জি, একটা সাইকেল পেতাম সাইকেল আইস কথা। করে তাহলে এখন এই যে ফোনটা পেয়ে সে ওইটার এমন ব্যবহার আ করে অনেক সময় সে এগিয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় এগিয়ে যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই এটা আমি আমার গল্প জুড়ে এই কথাই আমি বারবার বললাম যে যথেচ্ছ ব্যবহার করার কারণে অনেক বাচ্চা ঝরে যাচ্ছে, স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সে মোবাইল ছাড়া উম মানে ওর চলছে না। He cannot do without মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড এগুলোর কারণে সরি স্যার। সে এগোতে পারছে না। পড়াশোনার বইয়ের ভিতরে তার মন নাই। তার মনটা ওই টেবিলে ১০ মিনিটের মধ্যে সে কয়েকবার মোবাইল ফোনে যায়। তার পাশে বসা না থাকলে। বেশিরভাগ মেধাবী ছাত্র এরকম হচ্ছে। কম সংখ্যক এই ডিভাইসের প্রতি আকর্ষণ নাই। এটা আমরা চাক্ষুষ এটা আমার কি পিতামাতারা ছেলে-মেয়ে বোথ? সবাই এবং অনেক গার্ডিয়ান আমাদের কাছে এটা বলে যে, "স্যার আপনাকে তো খুব আ মানে, আপনার কথা বলে। স্যার আপনি একটু বলে দেন ও যেন মোবাইল ফোন ইউজ না করে।" আমি বললাম, "না, মোবাইল ফোন ইউজ করবে না এটা তো আমি বলতে পারি না। কিন্তু আমি এটা বলতে পারি যে ও যখন মোবাইল ফোন ওর হাতে দিবেন, তখন আপনারা একটু সাথে থাকবেন। এখন আপনার বাচ্চা ও ১৫ বছর হয়ে গেছে, ১৬ বছর, ১৭ বছর হয়ে গেছে। আপনি করলেন কি? ওকে ফোনটা দিয়ে দিলেন, ইন্টারনেট দিয়ে দিলেন। সে কি ব্যবহার করতেছে আপনি এটা খোঁজ রাখলেন না। তাহলে তো আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে। আপনার বাচ্চাকে আপনার খেয়াল রাখতে হবে। ও কি করছে। আচ্ছা স্যার তাহলে কি আপনি এটা মনে করেন যে স্যার যে এই প্রযুক্তির কারণে মানে প্রযুক্তির কারণে খালি মোবাইল আমি ধরব না, সবগুলাই প্রযুক্তি। হুম। এই প্রযুক্তির কারণে কি বর্তমান প্রজন্মের যে শিক্ষার্থীরা তাদের যে গভীর চিন্তা ও আ মানে সৃজনশীলতার যে চিন্তা ভাবনা এটা হারায় গেছে ওদের? না, না আমি এটা মনে করি না। ওইটা ওই যে ক্ষেত্র বিশেষে। কেউ তো অনেক বেশি ভালো করছে এর কারণে। ওখান থেকে নিচ্ছে। যারা বেশি মেধাবী, যারা একটু ভার্বাতিক, যারা যে সমস্ত বাচ্চাদের পিতামাতারা সচেতন বা যে সমস্ত বাচ্চারা স্যারদের কথা শুনছে, পিতামাতার কথা শুনছে, শুনে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা তো আরো বেশি ভালো করতেছে। ৪ দিক থেকে জ্ঞান নিচ্ছে সে। নিয়ে তাকে নিজেকে সমৃদ্ধ করছে। আচ্ছা আরো কিন্তু কিছু চ্যালেঞ্জের কথা বলছিলাম। এটা হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলা, শৃঙ্খলা কি রকম হইছে শৃঙ্খলা এখনকার এটা প্রজন্মে? আসলে আ এটা আমি চেঞ্জ বলব না। এটা আগেও যেমন ছিল, এটা তো শৃঙ্খলাবোধ তো আসলে আ এটা ব্যক্তিত্ব যার ব্যক্তিত্ব। এটা কিন্তু কাউকে শেখানো যায় না। ওই যে 'মাদার ইন ম্যানভিল' গল্পে "থিংস ক্যান নট টিচ ওয়ান" হ্যাঁ? বিকজ ইট ইস ইনস্টিংক্টিভ মানে এটা হলো যার স্বকীয়তা মনের মধ্যে থাকে। এখন মনের থেকেই কেউ ভালো, মনের থেকে কেউ খারাপ। এটা আ কোনো শিক্ষক, কোনো মানুষ কিন্তু আসলে কারো ব্যক্তিত্ব শিখাইতে পারে না। তার আমি মনে করি যেটা যে বাই বর্ন কিছু শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা আছে। এটা চেঞ্জ হয় না কখনো। এজন্য শৃঙ্খলা এটা হ্যাঁ, নতুন পরিবেশে গিয়ে কিছু শৃঙ্খলাবোধ আসে। আতরের দোকানে গেলে তো আতরের গান আসবে। আর এই মদের দোকানে গেলে তো মদের কিছু দুর্গন্ধ আসবে। এটা স্বাভাবিক। তো উম এই সমাজ চেঞ্জের কারণে এই চেঞ্জের প্রভাব বাচ্চাদের উপর এটা কি পড়ছে। মানসিক স্থিতি ওদের একই? নাকি না, মানসিকতাও না একই? আগের মতো তো নাই। মানুষ তো এখন ফাস্ট হয়ে যাচ্ছে। দিন যাচ্ছে আর ফাস্ট হচ্ছে। মেটেরিয়ালিস্টিক হচ্ছে। অ্যাপ্রিশিয়েট করেন? একটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি। আগের দিনে একটা এসএসসি পাস করলে, রেজাল্ট ভালো করলে কি করত? বাচ্চারা মিষ্টি বিতরণ করত। আশপাশের বাসায় দিত, টিচারদের বাসায় দিত। এটা কিন্তু খুব মজার ঘটনা। হুম, হুম, হুম। ইভেন আমার বাসায় মিষ্টির ধুম পড়ে যেত। এটা অনেকে দর্শকরা হয়তো হাসবে। এখন কিন্তু এখন বাচ্চারা নিজেরা মিষ্টি খায় না সম্ভবত। এতটা চেঞ্জ হয়েছে না? এবং এটাকে খারাপ চোখে দেখার কোন সুযোগ নাই। খারাপ চোখে দেখার কোন সুযোগ নাই। এটা চেঞ্জ হইছে আরকি। একদম শেষের দিকে স্যার। জি, একদম শেষের দিকে যদি আ এই শিক্ষকতা জীবন নিয়ে কিছু ভালো জিনিস, ভালোর সাথে কিছু খারাপও থাকে। জি।
সবকিছু নিয়ে যদি কিছু বলতেন। আমি শিক্ষক হিসেবে আসলে আমার আল্লাহর কাছে চাই এবং আমার ছাত্রছাত্রী এবং যেকোনো সভায় আ প্রায় সময় আমি দোয়া চাই ছাত্রদের কাছে এবং মানুষের কাছে এবং আল্লাহর কাছে। যে, "আল্লাহ তুমি আমাকে এমন একটা শক্তি দাও যে আমি যতদিন শিক্ষকতায় আছি যে এমন কিছু আমার মধ্যে যেন আসে, ওইটা শুধু মুখে না আমাকে দেখেই যেন মানুষ অনুপ্রাণিত হয়, ছাত্ররা অনুপ্রাণিত হয়।" যে অ্যা যেমন একটা তোমাদের সাথে পড়তো কিনা একটা ছেলে অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। ও ক্লাসে এসে মাতাল হয়ে এসে আ ছাত্রদেরকে নিচের ক্লাসের এক ছাত্রদেরকে বলতেছিল, "শুধু এই স্যারের জন্যে হইলেও আমি ভালো রেজাল্ট করব।" এভাবে কেঁপে বলতেছিল। "স্যার আপনি নিশ্চিত থাকেন।" ছেলেটা কিন্তু আমার ইংলিশে জিপিএ ৫ পেয়েছিল। অন্য সাবজেক্টগুলো এত ভালো করে নাই। তো আমি আসলে এমন চাই যে বাচ্চারা আমাকে দেখেই যেন বা আমার মধ্যে যেন ওই গুণটা আসে যে যেটা দিলে ওর ইহকাল এবং পরকাল সব জায়গায় কাজে লাগে। এরকম যেন কিছু দিতে পারি। এই আরকি। এটাই হলো আমার আল্লাহর কাছে চাওয়া শিক্ষক হিসেবে। একদম শেষের দিকে স্যার। জি, যদি স্যার জি, আমার পডকাস্ট যারা দেখবে জি। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান স্যার? আ সবাই ভালো থাকবেন। আমি শিক্ষক। আমি যেন আ আপনাদের দোয়া চাই। আমি যেন সঠিকভাবে শিক্ষা দিতে পারি। মনে প্রাণে যেন শিক্ষক হতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন। আমাকে আ এই অনুষ্ঠানে তুমি রেখেছো এজন্য আমি কৃতজ্ঞ। আর আ মানুষের সাথে আ কথা বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া রইল। শুভকামনা। স্যার আমি আসলে আ আপনার কাছে সবসময় শিখেছি। আজকে তো আমার পডকাস্ট ছিল না। আমি শিখার জন্য আসছি স্যার আপনার কাছে। আপনার কাছে শিখার জন্য আর জানার জন্য আসছি। যে জিনিসটা আমি আসলে এই পর্যন্ত আমার শিক্ষা জীবনের শুরু থেকে যেটা আপনার কাছ থেকে আ নিয়েছি স্যার। তো স্যার অবশ্যই আপনার কাছে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু নতুন আইডিয়া আসলো। ধন্যবাদ স্যার আমাকে এত বড় সময় দিলেন। আর যদি কোনো ভুল ত্রুটি আমার থেকে না, হয়ে না এই থাকে কথা স্যার বলে না। আ তোমার কোনো ভুল হয় নাই। থ্যাংক ইউ। আর হচ্ছে স্যার হ্যাঁ, আ আ আপনাকে অনেক, অনেক, অনেক বেশি ধন্যবাদ। আমার পডকাস্টে আসলেন। আমার পডকাস্টে এত বড় একটা সময় দিলেন স্যার। অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন স্যার। আহ ভালো থাকবেন। আমার যারা গেস্ট যারা আ আ আহ তাদের সাথে তারা তো দেখলেন যে আমি আমার গেস্টের সাথে আ অলরেডি পডকাস্ট শেষ করে ফেলছি। আমার পডকাস্ট যারা দেখতেছেন তাদের জন্য এটুকুই বলতে পারি যে সবাই দেশকে ভালোবাসুন। আর আমার পডকাস্টকে দেখুন। আহ পেজকে লাইক দিন। আর দিন শেষে একটি কথাই বলি যে সবাই ভালো থাকবেন। সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরজীবী হোক।